অন্যান্য নেতাদের থেকে এর করাপশনের সংখ্যা আরও বেড়ে গেল, উল্টে কমলো না। তো সেই জায়গায় উনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন আর যা করেছেন দুটোর মধ্যে পার্থক্য ছিল। সে মধ্যে কে যে আছে কে যে নেই এটা বাইরে থেকে বোঝা খুব মুশকিল। এরা নিজেরা বলে আমরা ইউনাইটেড ফ্রন্ট এগেনস্ট বিজেপি, এদিকে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরে। তো সেই জন্য ইন্ডি জোটটা একেবারেই ভরসাযোগ্য একটা অ্যালায়েন্স নয়। দিল্লি মানে তো একটা বিরাট ভৌগোলিক এলাকা, সেই ভৌগোলিক এলাকায় আপ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ ছিন্ন হয়ে গেছিলো। এই হচ্ছে বাংলা বিদ্বেষী, এরা উত্তরপ্রদেশ গুজরাট থেকে আসা একদল লোক যাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই, বাংলা ভাষা বোঝে না, কিছু বোঝে না, কেবল হিন্দুদের উস্কানি দেয় এবং গেরুয়া রংটার সাথে সন্ত্রাসবাদকে যুক্ত করে দেওয়া হলো। ম্যানেজ করার ব্যাপারটা যদি বিজেপি বন্ধ না করে তাহলে হাজারো এলোপি লাফালাফি করলেও কিছুতেই এটা হবে না। তার কারণ হচ্ছে এটা ধারণাই হয়ে গেছে যে তুমি যেখানে যাই চুরি করো না কেন, বিজেপিতে গেলে তোমার আদালত ফাদালত সমস্ত সেটিং। এই উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, বিহার এই সমস্ত জায়গায় মানুষ যেভাবে ধর্মচারণ করেন আর বাংলায় যে ধর্মচারণটা করেন তার মধ্যে বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে। সমস্ত হিন্দু ভোটার বিজেপিতে ভোট দেবে মানে এটা হাইপোথেটিক্যালি এটা কোনোদিন সম্ভব নয়। একই রকমভাবে সমস্ত মুসলিম ভোটার কেবল তৃণমূলেই ভোট দেয় এটাও সম্ভব নয়। তার মুসলমান মানুষদেরকে তো বোঝাতে হবে আজকে বিজেপি গভর্নমেন্ট সেন্টারে আছে, তার মানে কি মুসলমানদের গভর্নমেন্টটা নয় সেটা। এটা জয়ের ফলে এখানকার বিজেপির কর্মীদের মধ্যে একটা কনফিডেন্স নিশ্চয়ই ডেভেলপ করেছে। বলতে গেলে প্রায় ২৭ বছর পর দেশের রাজধানী দিল্লিতে পদ্ম শিবিরের সিংহাসন দখল এবং সেখানে রীতিমতো গেরুয়া ঝড় প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও। সত্যি কি দিল্লিতে পদ্ম শিবিরের যে জয়, সেই জয় ২৬-এর রাজ্যের বিধানসভাতে কোনোভাবে প্রভাব পড়তে পারে? আমাদের সাথে রয়েছে অরিত্রদা। দাদা, তোমার বাংলাহাটে আমি স্বাগত জানাচ্ছি। যে প্রসঙ্গের দিকে যাচ্ছি, যে কেজরিওয়ালের হার ২৭ বছর পর দিল্লিতে আবার পদ্মের যে জয়, কি কারণে কেজরিওয়াল সরকারের হার হয়েছে? দেখুন, কেজরিওয়াল পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে যে তিনি যে জায়গা থেকে রাজনীতি করতে এসেছিলেন আর যা করেছেন দুটোর মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আন্না হাজারেকে সামনে রেখে তাকে গুরু হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি করাপশন বিরোধী মুভমেন্ট দিয়ে দিল্লিতে ক্ষমতায় আসেন। তারপরে দেখা যাচ্ছে তার নিজের বাড়িতে কোটি কোটি টাকা, ৫ কোটি টাকার পর্দা, ১০ কোটি টাকার ফার্নিচার, এত কোটি টাকার জমি জমা। তো ফলে একটা লোক, তিনি একটা ছাপোষা শার্ট প্যান্ট পরে এসে দাঁড়িয়ে বললেন যে আমি আইআইটি গ্র্যাজুয়েট এবং আমি এডুকেটেড সিভিলিয়ান হিসেবে আমার দেশকে, জাতিকে রিপ্রেজেন্ট করতে চাইছি। তারপর দেখা গেল যে অন্যান্য নেতাদের থেকে এর করাপশনের সংখ্যা আরও বেড়ে গেল, উল্টে কমলো না। তো সেই জায়গায় উনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন আর যা করেছেন দুটোর মধ্যে পার্থক্য ছিল, সেই কারণে এটা সম্ভব হয়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে এনারা শেষের দিকে কেবল ব্যাপারটা কিছু মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে সীমিত হয়ে গেছিলো, কাজের কাজ কিছু করেনি। বিভিন্ন কাগজে বলতেন, লিখতেন, সোশ্যাল মিডিয়াতে বলতেন, টুইট করতেন, কিন্তু সেই একটা পদক্ষেপও তারা বাস্তবে নিয়ে উঠতে পারেননি। এবং তাদের মধ্যে অর্গানাইজেশনাল মিসম্যানেজমেন্ট শুরু হয়ে গেছিলো। ক্ষমতার লড়াই কোন দিকে কে যাবে, না কেজরিওয়াল বড় না তারপরে অন্যান্যরা কেউ বড়, কে হবেন পরবর্তী মুখ, এই নিয়ে দলের মধ্যে প্রচণ্ড একটা কোন্দল সৃষ্টি হয়েছিল। সেই কোন্দলটা কোথাও গিয়ে বাইরে চলে এসেছে এবং সেই কোন্দলের কারণেই ভিতরে কিছু লোক আবার বিজেপির সাথে ম্যানেজ হয়ে গেল, কিছু লোক এদিকে কংগ্রেসের সাথে চলে গেল এবং এই ইন্ডি জোটটা তাদেরকে বেশ খানিকটা এফেক্ট করেছে। সেই ইন্ডি জোটের পক্ষে যাবে না বিপক্ষে যাবে কী হবে, কারণ এই ইন্ডি জোটটা একটা প্রচণ্ড একটা ঘাঁটা জিনিস। এর মধ্যে কে যে আছে কে যে নেই এটা বাইরে থেকে বোঝা খুব মুশকিল। এরা নিজেরা বলে আমরা ইউনাইটেড ফ্রন্ট এগেনস্ট বিজেপি, এদিকে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরে। তো সেই জন্য ইন্ডি জোটটা একেবারেই ভরসাযোগ্য একটা অ্যালায়েন্স নয়। তো সেই জায়গায় এটা একটা পরাজয় রয়েছে। কংগ্রেস বেশ খানিকটা ভোট কেটেছে, বেশ কিছু নির্দিষ্ট জায়গাতে মাইনরিটি এরিয়াসগুলোতে কংগ্রেস ভোট টেনেছে খানিকটা, সেইটা অ্যাডেড হলেও তবে তাতে বিজেপির যে দূরত্বটা যেটা তৈরি হয়েছে সেই গ্যাপটা ফুলফিল করা যেত না। হয়তো সিট একটু বাড়তে পারতো, কিন্তু তার বাইরে বিশেষ কিছু হতো না। তো সেই জায়গায় আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে খুব বেশি দিল্লির কেন্দ্রমুখী রাজনীতি হয়ে গেছিল দীর্ঘদিন ধরে। দিল্লির বাইরের আশপাশের অঞ্চলে ভৌগোলিক এলাকারগুলোতে আপের অ্যাক্টিভিটি ছিল না, তারা কিছু করতো না, সেখানকার মানুষগুলোর কাছে পৌঁছতো না। কেবলমাত্র রাজপথ আর পার্লামেন্টের ওই কয়েকটা ব্লকই তো কেবলমাত্র দিল্লি নয়। দিল্লি মানে তো একটা বিরাট ভৌগোলিক এলাকা, সেই ভৌগোলিক এলাকায় আপ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ ছিন্ন হয়ে গেছিলো। এবং শেষের দিকে দুর্নীতি, দলের মধ্যে সেক্সুয়াল অ্যাসল্টের কেস, এইগুলো
পরপর সারফেস হয়ে যাওয়ার ফলে একটা ব্যাপক তাদের মানে মানুষের কাছে এখন তাদের তাৎপর্য হারিয়ে গেল, সেই কারণে এটা ভোটে এফেক্ট করলো। দিল্লিতে এই আঞ্চলিক দলের হার, তার সাথে আমাদের 26-এর যে বিধানসভা রয়েছে, তৃণমূলের জন্য কতটা উদ্বেগজনক বলে মনে করছেন আপনি? দেখুন, দিল্লির রাজনীতির সাথে বাংলার রাজনীতির খুব একটা যোগ নেই, কিন্তু তার কারণ হচ্ছে যে দিল্লিতে বিজেপির যে অর্গানাইজেশন এবং তাদের অপারেশনের সাথে এখানকার বাংলা বিজেপির হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে, এবং এই বাংলা বিজেপির এখানে অর্গানাইজেশনাল মিসম্যানেজমেন্টের কারণে তারা লোকসভাতেও বেশ খানিকটা সাফার করেছে। তো সেই জায়গায় দিল্লির বিজেপির যদি সদিচ্ছা থাকে, মানে কেন্দ্রের বিজেপি সেন্ট্রাল, তারা যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন ধরে ইডি সিবিআই এর অনেক মামলা মোকদ্দমা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছুই হলো, কিন্তু আমরা কোনো কিছুরই কোনো সলিউশনে পৌঁছতে পারলাম না। অনেক হেভিওয়েটের নাম এলো, একে সামন করা হলো, তাকে সামন করা হলো, বাট মানে দের ইজ নো জাস্টিস। তো সেই জায়গায় যেটা হলো যে একটা মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গেল যে তার মানে নিশ্চয়ই বিজেপি আর তৃণমূলের মধ্যে বোধহয় কোনো একটা ম্যানেজের ব্যাপার আছে। তো সেইখানে বিজেপি যে তৃণমূলের কম্পিটিটার, এইটা মানুষ মানে সাধারণ মানুষ আর কি, তারা খুব একটা অ্যাকসেপ্ট করতেই ভুলে গেল। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওই ভুলগুলোকে কাজে লাগিয়ে বাংলায় একটা খুব অদ্ভুত ইমেজ তৈরি করলেন বিজেপি সম্পর্কে, যে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী। এরা উত্তরপ্রদেশ গুজরাট থেকে আসা একদল লোক, যাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই, বাংলা ভাষা বোঝে না, কিছু বোঝে না, কেবল হিন্দুদের উস্কানি দেয়, এবং গেরুয়া রংটার সাথে সন্ত্রাসবাদকে যুক্ত করে দেওয়া হলো। এবং এটা তৃণমূল কংগ্রেস আর কি খুব সঠিকভাবে ন্যারেটিভটা বেশ মানে ভালোভাবে এটাকে তৈরি করলেন আর কি। তার ফলে যেটা হলো যে গেরুয়া রং এবং মানে বিজেপির যে আইকন, বিজেপির যা মানে তার যে অ্যাটায়ার, তার অ্যাপ্রোচ, সেইটাকে বাঙালি আর নিজের করে ভাবতে পারলো না। সবসময় মনে করলো কোনো মিটিং, সেখানে কেউ হিন্দুদের হয়ে কথা বলছে, হিন্দুদের হয়ে কথা তো আমিও প্রচুর বলেছি, কিন্তু যখনই কেউ গেরুয়া বস্ত্র পরিধান করে আসছে, সঙ্গে সঙ্গে মানুষ ভাবছে ওরে বাবা, মানে এটা ডেঞ্জারাস ব্যাপার। এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে গেল গেরুয়া রংটার প্রতি, এটা বিজেপিকে ম্যাসিভলি মানে এফেক্ট করেছে। তার কারণ মানুষকে ওই গেরুয়া রংটার সাথে টেরারাইজ করে দেওয়া হয়েছে। মানে একটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে রাস্তা দিয়ে যাচ্ছি, তৃণমূলের সভা হচ্ছে, অনেকে হয়তো শুনছে না, উকি মেরে দেখে চলে গেল, ঠিক আছে হলো। কেউ ধরুন সিপিএমের সভা হচ্ছে, কেউ শুনছে না, চলে গেল। যেই একটা বিজেপির কোনো সভা হচ্ছে, আগেই অন্য গলি দিয়ে চলো, ওরে বাবা বিজেপির সভা, মানে বিজেপির সভায় দাঁড়ালে যা কেউ যদি দেখে ফেলে আমি বিজেপির সভায় দাঁড়িয়েছি, ব্যাপারটা যেন কি একটা হয়ে যাবে। এই যে একটা টেরার, মানে এই টেরারটা কেন, এইটা বিজেপিকে ট্রাভেল শ্যুট করতে হবে। এটা খুব ডেঞ্জারাস আকার নিয়েছে, এবং এটার ফলে যেটা হয়েছে যে বিজেপির ওভারঅল যে ইমেজ সেখানে এফেক্ট করেছে, সেখানে প্রবলেম ক্রিয়েট করেছে। এবং বিজেপির অর্গানাইজেশনাল রিফর্ম ঠিক করতে হবে। এই মুহূর্তে বিজেপির আমাদের সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে বিজেপির একটা ওয়াশিং মেশিন পার্টি বলে যে আরে তৃণমূলে চুরি করেছে তো কী হয়েছে, বিজেপিতে চলে যাও, সব সেট। এই ইমেজটা ঠিক করতে গেলে বিজেপিকে অর্গানাইজেশনটা স্ট্রিক্ট করতে হবে, কঠোর করতে হবে, যে তুমি কোথাও যদি দুর্নীতি করো, কোনো ক্রিমিনাল অফেন্স করো, তাহলে আমার দলে তোমার জায়গা নেই। এই যে ম্যানেজ করার ব্যাপারটা যদি বিজেপি বন্ধ না করে, তাহলে হাজারো এলওপি লাফালাফি করলেও কিছুতেই এটা হবে না। তার কারণ হচ্ছে এটা ধারণাই হয়ে গেছে যে তুমি যেখানে যাই চুরি করো না কেন, বিজেপিতে গেলে তোমার আদালত ফাদালত সমস্ত সেটিং, এই যে সেটিংটাকে ঠিক করতে হবে। সেই জায়গাটার জন্যে বিজেপির এক্সিকিউটিভ মেশিনারিকে সঠিকভাবে কাজ করতে হবে। গ্রাউন্ডে এবং বিজেপির মধ্যে যে অন্তর্কলহগুলো, শুভেন্দু লবি, সুকান্ত লবি, দিলীপ লবি, এইসব লবি ফবি হাঁটিয়ে একটা ইউনিটারি মেকানিজম তৈরি করতে হবে। গ্রাউন্ডের কর্মীদের সাথে সিনিয়র স্টেক হোল্ডারদের কমিউনিকেশনটাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং প্রত্যেক এলাকার নিজস্ব সমস্যাগুলোকে নিয়ে মানুষের কাছে কথা বলতে যেতে হবে, যে প্রত্যেক জায়গার মানুষের কি কি প্রবলেম সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং তৃণমূল যে যে জায়গাগুলো এগিয়ে রয়েছে, বিভিন্ন কাস্টমাইজড প্রকল্পের মাধ্যম দিয়ে তারা কমিউনিকেট করছে, সেই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে ঢুকে কিভাবে মানুষকে বোঝানো যায় যে এর থেকে আরও অ্যাডভান্স কিছু হতে পারে কিনা, বা এগুলোর কি খারাপ অ্যাডভার্স এফেক্ট পড়ছে, সেইগুলো বুঝিয়ে মানুষকে কনভিন্স করতে হবে। এটা তো পারসুয়েশনের খেলা। তো সেইটা না করে কেবলমাত্র মানে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে বাংলার হিন্দুদেরকে জাগরণ করা যাচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে বাংলার ডেমোগ্রাফিটা আলাদা, বাংলার হিন্দু মুসলিম ইকুয়েশনটা অন্যরকম, এখানকার ইতিহাসটা আলাদা, এখানকার মানুষের প্র্যাকটিসিং রিলিজিয়ানটা আলাদা। একটা উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, বিহার, এই সমস্ত জায়গায় মানুষ যেভাবে ধর্মচারণ করেন আর বাংলায় যে ধর্মচারণটা করেন, তার মধ্যে বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে।
তো এখানকার হিন্দুদেরও যে সমস্যা রয়েছে সেই হিন্দুদের সমস্যাটা এখানকার হিন্দুদের সমস্যা হিসেবে অ্যাড্রেস করতে হবে এবং বিজেপিকে আরও একটু ইনক্লুসিভ হতে হবে, মানে মানে নিচু জাতের হিন্দুরা একটু যেন বিজেপির থেকে সরে যাবেন কিংবা ইসলাম সম্প্রদায়ের লোকেরা একটু যেন সরে যাবেন, এই টেন্ডেন্সিটা কিন্তু বিজেপিকে বেশ প্রবলেম করছে। তার কারণ দেখুন, এটা কখনোই সম্ভব নয়, মানে ভারতবর্ষ ওইভাবে তৈরি হয়নি যে কমিউনাল লাইনে আমি পলিটিক্যাল পার্টিটা ডিসাইড করব। মানে ফর এক্সাম্পল আমি বলছি যে সমস্ত হিন্দু ভোটার বিজেপিতে ভোট দেবে, মানে এটা হাইপোথেটিক্যালি এটা কোনো দিন সম্ভব নয়। একই রকমভাবে সমস্ত মুসলিম ভোটার কেবল তৃণমূলেই ভোট দেয়, এটাও সম্ভব নয়। তার মধ্যে সিপিএম কিছু ভোট কাটে, কিছু ইন্ডিপেন্ডেন্ট পার্টি আছে, আইএসএফ রয়েছে, ইত্যাদি রয়েছে। এবার মজাটা হচ্ছে যে তার মানে কি, যে কেবল হিন্দু নিয়ে কথা বলছি মানে বাকিরা আমার শত্রু বা বাকিরা আমার ভোটার নয়, এই মানসিকতা থেকে বিজেপিকে বেরোতে হবে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ, এখানে এলওপি এসে বললেন যে জো হামারে সাথ সির্ফ উনকা বিকাশ, এ তো খুব ডেঞ্জারাস কথা। তার মানে যে আমি যদি বিজেপি না করি বা আমার যদি হিন্দুত্ববাদী এজেন্ডার সাথে আমি ফিট না করি, তাহলে আমি তো না করবো, মানে আমি কি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাচ্ছি? আমাকে তো সেই ইউনিফর্ম প্ল্যাটফর্মটা দিতে হবে সকলকে। তো আমি নিশ্চয়ই হিন্দু সুরক্ষার কথা বলবো, আমি নিজে হিন্দুদের সুরক্ষার জন্য প্রচুর লেখা লিখেছি, বিভিন্ন জায়গায় বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো। কিন্তু তার মানে এই নয় যে পাশের পাড়া যদি মাইনরিটি পাড়া হয় সেই পাড়াটাকে আমি এড়িয়ে চলবো। বহু জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি তার ইউনিট প্রতিষ্ঠা করতে যাচ্ছে, ধরা যাক একটা মুসলিম ডমিনেটেড জায়গায় ইউনিট প্রতিষ্ঠা করতে গেল, সেখানে ধরা যাক একটা রেজিস্ট্যান্স এলো, ওখানকার সম্প্রদায়ের মানুষরা হয়তো ব্যাপারটাকে ভালোভাবে নিলেন না, তাদেরকে কনভিন্স করার পরিবর্তে বিজেপি ইউনিটটাই ওখান থেকে তুলে দিল এবং এরকম ডিরেকশন দিয়ে দেওয়া হচ্ছে যে ঠিক আছে, যেখানে মুসলিম সম্প্রদায়ের লোক বেশি আছে ওখানে বিজেপির করার দরকার নেই, ইউনিট করার দরকার নেই। এটা তো ডেঞ্জারাস ব্যাপার। আমাকে তো বোঝাতে হবে মানুষকে, মুসলমান মানুষদেরকে তো বোঝাতে হবে আজকে বিজেপি গভর্নমেন্ট সেন্টারে আছে, তার মানে কি মুসলমানদের গভর্নমেন্টটা নয় সেটা, এটা তো সকলের গভর্নমেন্ট। একটা দল যেই মুহূর্তে সরকারে চলে আসছে তখন সেটা সকলের, আপনি তাকে ভোট দিন বা না দিন আপনাকে স্বীকার করতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার মুখ্যমন্ত্রী, আমার রাষ্ট্র নিয়ে কোনো বক্তব্য থাকলে, ভালো কিছু থাকলেও তাকে অ্যাড্রেস করে বলতে হবে, খারাপ কিছু থাকলেও তাকে অ্যাড্রেস করে বলতে হবে। তো আমি তার সমালোচক বলে তিনি যদি কালকে আমাকে বলেন যে না আপনার কোনো সমস্যা হলে পশ্চিমবঙ্গ সরকার দেখবে না, তাহলে তো এটা বায়াসনেস, এটা তাহলে তো এটা অসাংবিধানিক কথা হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় বিজেপিকে আরও অনেক বেশি ইনক্লুসিভ হতে হবে, আরও বেশি সংখ্যায় মানুষকে নিতে হবে, নিয়ে বাংলাটাকে যদি অপারেট করেন, এবং কেন্দ্র এবং রাজ্যের বিজেপির মধ্যে একটা সিঙ্কের প্রবলেম আছে, সেই সিঙ্কটাকে আর একটু মিসিং লিঙ্কটাকে ঠিক করতে হবে। সেইটা করলে আমি মনে করছি যে অনেক দিন আগেই এই অপরচুনিটি ছিল, এখনও সেই অপরচুনিটি আছে। বিজেপি যদি নিজের 100% সহযোগিতা পায়, কেন্দ্র রাজ্য সবাই মিলে ইউনাইটেডভাবে, তাহলে কিন্তু এখানকার গভর্নমেন্টকে কমব্যাট করা পসিবল। সেই প্রসপেক্ট আছে, সেই সুযোগ আছে, সেই রিসোর্সেস রয়েছে, কিন্তু গোটাটাকে স্ট্রিমলাইন করে একটা জায়গায় আনতে হবে। এই স্ট্রিমলাইনিংটাই হচ্ছে না, সেটা হলে অ্যাবসলিউটলি পসিবল। দাদা আজকে দেখলাম যেভাবে বিজেপির যে উচ্ছ্বাস গেরুয়া আবির উড়িয়ে, সেখানে এতটা স্পষ্ট তারা একবারে আশাবাদী 26-এ গেরুয়া শিবিরের জয় এখানে হতে চলেছে রাজ্যে। সত্যি কি তা সম্ভব? কারণ কুণাল ঘোষও বলেছেন যে দিল্লির কোনো প্রভাব পড়বে না এখানে। দেখুন, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষ ওরকম বলেন মাঝে মধ্যে, ওটা তো ওনার কাজ, ওটা আমি মনে করি যে ওটা ওনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে তৃণমূলের সাথে আছে, যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে হয়। এটা মানে ওনার মানে পার্ট অফ হিজ জব। তো ঠিক আছে, তাতে অসুবিধে নেই আমার কোনো, তা তিনি বলেছেন। কিন্তু আবার এটাও ঠিক কথা যে দিল্লির জয়ের ফলে এখানকার বিজেপির কর্মীদের মধ্যে একটা কনফিডেন্স নিশ্চয়ই ডেভেলপ করেছে, কিন্তু সেই কর্মীদেরকে তো মোবিলাইজ করতে হবে। এখানে বিজেপির সদস্যতা অভিযান করতে গিয়েই যেভাবে মানে প্রায় কুপোকাত হয়ে যাচ্ছিল, সেই জায়গায় যদি তারা আরেকটু স্ট্রিমলাইন করেন, কমিউনিকেশনটাকে ঠিক করেন, কনভিন্স করেন, মানুষকে এক জায়গায় নিয়ে আসেন এবং কর্মীদেরকে মোবিলাইজ করেন, কর্মীদেরকে তাদের মতো করে ইউনাইটেডভাবে কীভাবে ব্যবহার করতে হবে সেটা যদি সঠিকভাবে দেখান, তাহলে সম্ভব। কিন্তু এখানে মুশকিলটা হয়ে গেছে যে মানে দিল্লি থেকে কনফিডেন্স পেয়েছি, খুব ভালো কথা, কিন্তু ওটাকে দিয়ে আবার বাংলায় ওভার কনফিডেন্স হয়ে গেলে খুব মুশকিল। যে ওটা হয়ে গেছে মানে এটাও হয়ে যাবে, এটা ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অন্যরকম লড়াই করতে হয়েছিল সিপিএমের দুর্গকে ভাঙার জন্য। সিপিএম যেভাবে মানে দুর্নীতি এবং বিউরোক্রেসির দুর্গটা সাজিয়ে রেখেছিল, সেইটাকে কমব্যাট করতে কিন্তু মমতা ব্যানার্জিকেও কম লড়াই দিতে হয়নি। তো একই রকমভাবে আমাকে যদি আরেকটা দুর্গ এভাবে ভাঙতে হয়, তো তাহলে আমাকে ভালো করে স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং অপোজিশনকে দুর্বল ভাবা খুব মুশকিল। মানে ও দুর্নীতি
দুর্নীতি করেছে মানে ওকে মানুষকে গিয়ে বললাম এই ও দুর্নীতি পরায়ণ, ওকে সরিয়ে দাও, এত সহজে ভোটটা হয় না। তো সেই জন্যে ওই জায়গাটা বুঝে বিউরোক্রেটিক মেকানিজমটাকে কীভাবে ব্যবহার করছে, অপোনেন্টকে বুঝে তারপর ছক সাজালে তবেই সম্ভব। দিল্লিতে হয়েছে মানে এখানে এক তুড়িতে হয়ে যাবে, এতটা ওভার কনফিডেন্স না হওয়াই বোধহয় ভালো। এবং মানে তৃণমূলকে লড়াই করতে গেলে তৃণমূল কীভাবে লড়ে, কীভাবে করে, জানে ইত্যাদি করে, সেইটা বুঝে তারপরে করাটা ইম্পর্টেন্ট। শেষ প্রশ্ন দাদা, স্বরূপ বিশ্বাস আগেও যখন টলিপাড়ায় আমরা দেখেছিলাম একটা অশান্তির সৃষ্টি হয়েছিল, তিনি বলেছেন পরবর্তীতে এইরকম কাজ বন্ধ হবে না, কিন্তু মাস ফিরতে না ফিরতে আমরা দেখলাম যে আবার সেই একটা অশান্তির পরিবেশ সৃষ্টি। কেন, কি কারণ রয়েছে নেপথ্যে? দেখুন, টালিগঞ্জের এই গোটা ব্যাপারটা, যেটা আপনার আগের প্রশ্নে আমি বলছিলাম, যে গোটা বিষয়টাই হয়ে গেছে এখানে রাজনীতিকরণ হয়ে গেছে। মানে অভিনেতা থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে বিভিন্ন লোককে পলিটিক্যাল ফিল্ডের মধ্যে ঢুকিয়ে এনে এদেরকে অপব্যবহার করছে, এবং অপব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যারা স্টেলমেট সিচুয়েশন। কারণ এদের গল্পটা হচ্ছে, যারা এই আপনি অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এদের নাম বলছেন, এটা ফিল্মের সাথে জড়িত নয়, এদের রাজনীতির চেয়ারটা দরকার আর কিছু জায়গা থেকে এদের ইনকামের সোর্স দরকার, এর বাইরে এদের কোনো অবজেক্টিভ নেই। কোথায় কোন পৃথিবীতে কী ছবি হচ্ছে, কোথায় কোন ছবির কী বাজার, কী নেটওয়ার্কিং আছে, এটা বিশেষ কিছু সাহায্য আপনাকে করতে পারবে না। এদের কাজ হচ্ছে এত লোককে ইনটেক করে নিয়েছি, এবারে আর মানে বদহজম হয়ে গেছে, এবারে এদেরকে প্লেসমেন্ট দিতে হবে, প্লেসমেন্টের জন্য গাজোয়ারি করা। তো এই মেথডোলজি নিয়ে তো এখানে গভর্নমেন্টটা চলছে। তো ইন দ্যাট কেস এটাকে ওইভাবে কমব্যাট করা খুব ডিফিকাল্ট। তো সবার আগে যেটা করতে হবে যে এই এমন কোনো লোককে নিয়ে আসতে হবে এই জায়গাগুলো দেখার জন্য যারা সাবজেক্টটা বোঝেন। আমাকে যেরকম অর্থ দপ্তর চালাতে দিলে আমি পারবো না, একই রকমভাবে অরূপ বিশ্বাসের থেকে ওটা এক্সপেক্ট করা ভুল হবে যে তিনি এখানকার ফেডারেশনের সমস্যা, ফিল্ম মেকিংয়ের সমস্যা, প্রোডাকশন মেথডোলজি নিয়ে তিনি সব কিছু বলতে পারবেন। তো সেইটাকে অ্যাড্রেস করতে গেলে আগে সঠিক লোককে বসাতে হবে জায়গায়, যিনি সাবজেক্টটা জানেন, সাবজেক্টটা নিজে করেছেন, হাতে কলমে করে দেখেছেন, তার ভালো দিক মন্দ দিক জানেন, এবং বাকিরা কথা বললে সেই কথাটা যাতে তার মাথায় মানে পারসিভ করতে পারেন যে কী হচ্ছে ব্যাপারটা। আমার এমন কিছু বলছে মানে ফরেন ওয়ার্ডস লাগছে তার কাছে। তো সেই জন্যই এই রকম একটা স্টেলমেট সিচুয়েশন। সুরাহা কী হতে পারে? না, সুরাহা তো আমি বললাম যে প্রথম আগের বিষয়টা হচ্ছে যে এই ধরনের পলিটিক্যালি মোটিভেটেড লোকজনদেরকে সরিয়ে দেখুন, ইউনিয়ন খুব ইম্পর্টেন্ট। মানে এই ধরনের জায়গায় ফেডারেশন ইম্পর্টেন্ট না হলে মানে একটা মানে অ্যানার্কি তৈরি হয়ে যাবে প্রোডাকশন হাউসগুলি। তো সেই জায়গায় ইউনিয়ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজও করে। শুধু যে গাজোয়ারি করে শুটিং বন্ধ করে দিচ্ছে তা না, অনেকের পেমেন্ট আটকে গেলে সেটা রিস্টোর করা, বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করলে সেটাকে দেখা, কিংবা কোনো ইন্স্যুরেন্স ক্লেম হলে সেগুলোকে দেখা, শুটিং স্পটে হ্যারাসমেন্টগুলো মানে টেকনিশিয়ানদের সাথে যেগুলো হয় সেগুলো দেখা, এগুলো সত্যিই গিল্ড করে এবং মানে সেটা জাস্টিফাইড, এটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু বিষয় হচ্ছে গিল্ডটাকে অপব্যবহার করে ফেলা হচ্ছে। তো সেই জায়গায় আমরা যদি কাজের সংখ্যাটা বাড়াতে পারি, আরও নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, এবং এই তুমি আমার লবির লোক না হলে তুমি কাজ পাবে না এই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসতে পারি, এবং বাজারটা উন্মুক্ত করতে পারি, যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হলো, ওখানকার লোকরা এখানে এসে কাজ করলো, এখানকার লোকরা ওইখানে গিয়ে কাজ করলো, বাজারটা যদি আমি ছোট করে দিই তাহলে তো সেখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট চলে আসছে। বাজারটা বড় করা হোক, প্রতিযোগিতা বাড়ুক, তারপর যে যার নিজস্ব স্কিল অনুসারে সে তার কাজ পাবে। কিন্তু বাজারও ছোট করে দিলাম, বিনিয়োগও ছোট হয়ে গেল, ফলে এবার বিরাট অঙ্কের এমপ্লয়মেন্ট প্রেশার তৈরি হয়ে গেল, তখন আমি জোরজার মুলুত্তার করে ঢুকিয়ে দিলাম। এইটা করলে হবে না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।